নমস্কার, আমি তস্মিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। রাহুলের বোমে এবার বিজেপি হবে কি ছাড়খাড়? কাল রাতে কি ভীষণ বৃষ্টি, তুমি ভিজেছো? কেন? আমি খামোখা ভিজতে যাব কেন? তো এই দারুণ বৃষ্টিতে করলেটা কি? এত সুন্দর ওয়েদারে যা করার তাই করলাম, শান্তিতে ঘুমোলাম। আমি ছাদে উঠে নাচতে নাচতে ভিজেছি, তারপর শান্তির ঘুম। ভালো করেছিস। দেখিস ঠান্ডা যেন আবার না লাগে। না না, বিন্দাস আছি, কিচ্ছু হয়নি। রক্ত গরম আমার। তুইও আবার বোম ফাটাবি নাকি? কেন? বোম ফাটাতে যাব কেন? না, রক্ত গরম লোকজন কথায় কথায় আজকাল বোমা ফাটাচ্ছে কিনা। কে আবার বোমা ফাটাচ্ছে? রাহুল গান্ধী অ্যাটম বোমা ফাটাবেন বলেছিলেন, ভোট চুরি তথ্য প্রমাণ দিয়ে সেই বোমা ফাটালেন, এবার আবার বোমা ফাটাবেন বলেছেন। আবার বোমা? কি বোমা ফাটাবেন এবার? এবার বলেছেন হাইড্রোজেন বোমা ফাটাবেন। এই তো ভোটার অধিকার যাত্রা শেষ করলেন, আবার কি নতুন কোনো যাত্রা? ক্রমশ প্রকাশ্য। তুই এই খবরটা দেখ, তাহলেই বুঝতে পারবি। কংগ্রেস নেতা রাহুল গান্ধী সোমবার পাটনায় তার ভোটার অধিকার যাত্রার সমাপ্তি অনুষ্ঠানে বিজেপিকে তীব্র আক্রমণ করেন। তিনি বলেন তার দল শীঘ্রই ভোট চুরির বিষয়ে এমন সব তথ্য প্রকাশ করবে যাকে তিনি হাইড্রোজেন বোমা বলেছেন। রাহুলের দাবি সেই তথ্য প্রকাশ হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সামনে মুখ দেখাতে পারবেন না। রাহুল গান্ধী বলেন, বিজেপি নেতারা শুনে রাখুন, অ্যাটম বোমার চেয়েও বড় কিছু আছে, সেটি হাইড্রোজেন বোম। শিগগিরই মানুষ ভোট চুরির সত্যিটা জানতে পারবে। তিনি আরও অভিযোগ করেন, মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে ভোট চুরি হয়েছে। এছাড়া কর্ণাটকের বেঙ্গালুরু সেন্ট্রালের মহাদেবপুরা বিধানসভা আসনে তার দল প্রমাণসহ দেখিয়েছে কিভাবে ভোট চুরি হয়েছে। তিনি যুব সমাজকে উদ্দেশ্য করে বলেন, ভোট চুরি মানে আপনার অধিকার চুরি, গণতন্ত্র চুরি, কর্মসংস্থান চুরি। তারা আপনার রেশন কার্ড ও অন্যান্য অধিকারও কেড়ে নেবে। ভোটার অধিকার যাত্রার শেষ দিনে রাহুল গান্ধীর সঙ্গে ছিলেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গে, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, আরজেডি নেতা তেজস্বী যাদব, বিকাশশীল ইনসান পার্টির প্রধান মুকেশ সাহানি, সিপিআইএমএল নেতা দীপঙ্কর ভট্টাচার্য, সিপিআইএম নেতা এম এ বেবি, সিপিআই নেত্রী অ্যানি রাজা, তৃণমূল কংগ্রেসের সাংসদ ইউসুফ পাঠান, শিবসেনা ইউপিটি নেতা সঞ্জয় রাউত এবং ইন্ডিয়া জোটের নেতারা। পাটনায় মিছিলে শুরু হয় গান্ধী ময়দানে মহাত্মা গান্ধীর মূর্তিতে মাল্যদান করে। এরপর গান্ধী থেকে আম্বেদকর। মিছিল এগিয়ে যায়, তবে ডাকবাংলো মোড়ে পুলিশ সেটিকে থামিয়ে দেয়। সেখানে নেতারা সমাবেশে বক্তব্য রাখেন। 17ই আগস্ট সাসারাম থেকে শুরু হওয়া এই ভোটার অধিকার যাত্রা মোট 1300 কিলোমিটার পথ অতিক্রম করেছে। এটি 25 জেলার 110টি বিধানসভা কেন্দ্র ঘুরে এসেছে আসন্ন বিহার বিধানসভা নির্বাচনের আগে। যাত্রার মূল উদ্দেশ্য ছিল বিহারের ভোটার তালিকার বিশেষ পুনর্বিবেচনা প্রক্রিয়ার মাধ্যমে ভোটাধিকার কেড়ে নেওয়ার অভিযোগ সামনে আনা। রাহুল গান্ধী কথায় কথায় এরকম বোমা ফাটাচ্ছেন কেন বলো তো? বিজেপির ঘুম কেড়ে নিতে চাইছেন হয়তো। ভোটার অধিকার যাত্রা তো করলেন, বিহারের ভোটে প্রভাব পড়বে? এটা বড় প্রশ্ন। তবে তার আগে এই যাত্রার হিসেবগুলো বুঝতে হবে। যাত্রার হিসেব? ঠিক কোন হিসেবের কথা বলছো বলো তো? বিহারে কংগ্রেসের অবস্থান কি, বিহারের রাজনীতিতে কংগ্রেসের অবদান কি? কি আমি ঠিক জানি না। 1990-এর পরের থেকে বিহারে কংগ্রেস দুর্বল হতে শুরু করে, কিন্তু 85 সালে কংগ্রেস বিপুল আসন পেয়েছিল। 85 সাল মানে ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরের বছর? একদম ঠিক। আর সেটাই শেষ। এবার রাহুল গান্ধী সেই বিহারের হাল ধরার চেষ্টা করছেন। রাহুল গান্ধীর হাতে অস্ত্রগুলো ঠিক কি বলতো? বিহারে নারী ধরতে পারবেন রাহুল? ভোটার অধিকার যাত্রায় রাহুলের অনেকগুলো এজেন্ডা ছিল, তার কিছু সফল আর কিছু হয়নি। কিসে কিসে সফল আমাকে একটু বলো। তুই এই খবরটা দেখ, তাহলে গোটাটা স্পষ্ট হয়ে যাবে। অগস্ট মাসের রোদ বৃষ্টিতে রাহুল গান্ধী হাঁটলেন বিহারের পথে। তার ভোটার অধিকার যাত্রা ছিল 1300 কিলোমিটার দীর্ঘ। 16 দিনে তিনি অতিক্রম করেন 25টি জেলা, 110টি বিধানসভা আসন। সঙ্গে ছিলেন ইন্ডিয়া জোটের মুখ্যমন্ত্রীরা, তামিলনাড়ুর এম কে স্ট্যালিন, তেলেঙ্গানার রেবন্ত রেড্ডি, কর্ণাটকের সিদ্ধারামাইয়া, ঝাড়খণ্ডে হেমন্ত সোরেন এবং সমাজবাদী পার্টির অখিলেশ যাদব। উদ্দেশ্য ছিল বিরোধী জোটকে আরও শক্তিশালী করা এবং কংগ্রেসকে আবারও রাজনীতির কেন্দ্রে আনা। বিহারে কংগ্রেসের অবস্থা বহু বছর ধরে দুর্বল। 2020 সালের নির্বাচনে 243 আসনের মধ্যে তারা জিতেছিল মাত্র 19টি আসনে। ফলে কংগ্রেস আজ রাজ্য নেতৃত্বাধীন মহাগঠবন্ধনের সবচেয়ে ছোট সহযোগী। এর আগে 2015 সালের নির্বাচনে জোটে থেকে কংগ্রেস 41 আসনে লড়ে 27টিতে জয় পেয়েছিল এবং সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। কিন্তু 2020 সালে সংখ্যা নেমে আসে অর্ধেকেরও কমে। একসময় বিহারে কংগ্রেস ছিল প্রভাবশালী শক্তি। 1984 লোকসভা নির্বাচন, কংগ্রেস পেয়েছিল 48টি আসন। ভাগলপুর দাঙ্গার পরে 1989 লোকসভা নির্বাচন, কংগ্রেস মাত্র 4টিতে সীমাবদ্ধ হয়। 1985 বিধানসভা নির্বাচন, কংগ্রেসের আসন ছিল 196। 1990 বিধানসভা নির্বাচন নেমে আসে 71-এ।
এরপর থেকে ধীরে ধীরে দলটির শক্তি ক্ষয় হতে থাকে। রাহুল গান্ধী এই যাত্রায় ভোটার তালিকার ভুল ও ভোটাধিকার বঞ্চনাকে বড় ইস্যু করেন। কংগ্রেস দাবি করেছে বিহারে ভোটার তালিকায় 89 লক্ষ ত্রুটি রয়েছে, মৃত মানুষদের নাম তালিকায় রয়ে গেছে, আবার অনেক জীবিত ভোটারের নাম বাদ পড়েছে। রাহুল এই সমস্যাকে অধিকারের লড়াই হিসেবে তুলে ধরেছেন। তার বক্তব্য, ভোটাধিকারই সব অধিকারের ভিত্তি, এতে শ্রমিক, নারী, দলিত, সংখ্যালঘু সবার সমস্যার প্রতিফলন ঘটছে। 2020 সালে কংগ্রেস 22টি আসনে লড়েছিল, তার মধ্যে 7টিতে জিতেছিল। সেগুলি হলো ঔরঙ্গাবাদ, কুটুম্বা, আরারিয়া, ভাগলপুর, জামালপুর, কাদুয়া, মুজফ্ফরপুর। যদি এই আসনগুলিতে সংগঠনকে শক্তিশালী করা যায় তবে বিচ্ছিন্ন জয় থেকে শক্তির কেন্দ্র গড়ে উঠতে পারে। মহাগঠবন্ধনে কংগ্রেসকে শুধু সহযোগী নয়, অপরিহার্য শক্তি হিসেবে প্রমাণ করতে হবে। ওবিসি, এমবিসি, দলিত ও সংখ্যালঘু সমাজ থেকে নতুন নেতাদের তুলে আনতে হবে। ভোটাধিকার প্রশ্নকে গণতন্ত্র রক্ষার কেন্দ্রীয় ইস্যু বানাতে হবে। রাহুলের এই যাত্রা কংগ্রেসকে হয়তো তৎক্ষণাৎ পুনর্জাগরণ দেবে না, তবে যদি দলটি 19 থেকে 25 থেকে 30টি আসনে পৌঁছতে পারে তবে বিহারের জোট রাজনীতিতে তাদের গুরুত্ব অনেক বেড়ে যাবে। বিহারে সরকার গঠন প্রায়শই কয়েক আসনের ব্যবধানে নির্ধারিত হয়, তাই সামান্য অগ্রগতি কংগ্রেসকে ফের গুরুত্বপূর্ণ করে তুলতে পারে। অতএব সাসারাম থেকে পাটনা পর্যন্ত রাহুল গান্ধীর হাঁটা কেবল প্রতীকী পদযাত্রা নয়, এটি কংগ্রেসের হারানো জমি ফিরে পাওয়ার চেষ্টা। সব মিলিয়ে বিজেপির ঘুম উড়াতে চাইছে কংগ্রেস, তাই তো? হ্যাঁ, একদমই ঠিক। আর তার আগে শুরুটা করলেন রাহুল বিহার থেকে। কিন্তু এই বিহারই কেন, এত রাজ্য থাকতে? বিহারের ওপর মোদী সরকার দাঁড়িয়ে আছে। বিজেপির হাত থেকে বিহার গেলে দেশের সরকারও আর থাকবে না। কেন? এই হিসেবটা আবার কিরকম? বিহারের নীতিশ কুমারের 12 জন সাংসদের ওপর ভর করে মোদী সরকার টিকে আছে। যদি নীতিশ যায় তবে মোদী সরকারও যাবে। বাপরে, আর তাই রাহুলের টার্গেট বিহার? একদমই তাই। বিহারে বিধানসভা নির্বাচন, সেখানে যদি নীতিশকে হারানো যায় তবে দেশের সরকার পড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। আর হাইড্রোজেন বোমা, সেটা কি কেস? সেটা বললামই তো, ক্রমশ প্রকাশ্য। কিন্তু রাহুল একটা হুঁশিয়ারি দিয়েছেন খোলাখুলি। কি হুঁশিয়ারি? কাকে হুঁশিয়ারি দিয়েছেন? ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমারকে। রাহুল বলেছেন কংগ্রেস ক্ষমতায় এলে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে তদন্ত হবে, শাস্তিও হতে পারে। বাপরে, এ তো রীতিমতো হুমকি। না হলে বলছি কি, নে এবার শেষ কর। হ্যাঁ, সময়ও শেষ। তাই বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।